এই মেয়েটি অসম্ভব রকমের একজন মেধাবী স্টুডেন্ট। সে স্কুলে সবসময়ই বরাবরের মতো ফার্স্ট হয়, কিন্তু সে তার বন্ধুদেরকে পাশ করানোর জন্য পরীক্ষার হলে অভিনব সব চালাক পদ্ধতিতে নকল করে সাহায্য করে। পরীক্ষার হলে তাদেরকে সাহায্য করার জন্য সে কিছু টাকাও পায়, কিন্তু আস্তে আস্তে এভাবে লোভে পড়ে সে কোটি কোটি টাকা ইনকামের জন্য পৃথিবীর সেরা ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টদেরকে নকল করে অ্যাডমিশনের ব্যবস্থা করে দেয়। তবে কথায় আছে না, চোরের 10 দিন তো গেরস্তের একদিন। তবে সে কি আসলে পরবর্তীতে ধরা পড়ে গিয়েছিল, নাকি চালাকি করে বেঁচে গিয়েছিল? এমনই অসাধারণ একটা কাহিনী নিয়ে নির্মিত ব্যাকজিনিয়াস মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আর হ্যাঁ, আমাদের আজকের গল্পটিও সম্পূর্ণ সত্য ঘটনায়। তো চলুন গল্পটি শুরু করা যায়। এই মেয়েটির নাম লেন। সে নতুন একটা স্কুলে ভর্তি হওয়ার জন্য তার বাবার সাথে প্রিন্সিপালের রুমে এসেছে। সে এখন পর্যন্ত প্রতিটা ক্লাসে ফার্স্ট হয়ে অনেক অনেক পুরস্কার জিতেছে, তাই তার বাবা সেগুলো তার সাথে করে নিয়ে এসেছে। তার প্রিন্সিপাল তখন সবকিছু দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা এমন একজন মেধাবী স্টুডেন্ট তাদের স্কুলে ভর্তি করালে অবশ্যই তাদের স্কুলে সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে। প্রিন্সিপাল তখন খুশিতে খুশিতে তাকে ওখানে ভর্তি করে নিতে চায়, কিন্তু লিন আসলে নিজের ইচ্ছা এখানে ভর্তি হতে চায় না, কেননা এখানে পড়তে হলে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ টাকা দিতে হবে। তবে তার বাবা একজন সামান্য স্কুল টিচার, তাই তার পক্ষে কখনোই এত টাকা দেয়া সম্ভব নয়। তখন প্রিন্সিপাল লিনকে বলে, আমাদের স্কুলে পড়তে হলে প্রতি বছর 1.5 লক্ষ টাকা দিতে হয় না, বরং মাত্র 1,20,000 টাকা দিতে হয়। লিন তখন বলে, স্কুলের আসা যাওয়ার খরচ, দুপুরের লাঞ্চের খরচ, বই খাতা কেনা সহ আরো অন্যান্য ফি মিলিয়ে 1,50,000 টাকাই লাগবে। তার বাবা তখন তাকে বারবার চুপ করতে ইশারা করছিল, কিন্তু সে এসব খরচের কথা মুখে মুখে হিসাব করে তাকে জানিয়ে দেয়। এটা শুনে প্রিন্সিপালও একটু লজ্জায় পড়ে যায়। তখন তার বাবা লিনকে থামিয়ে প্রিন্সিপালকে বলে, আপনি কিছু মনে করবেন না, আমার মেয়ে অঙ্কে অনেক বেশি ভালো, তো সেজন্য সে সবকিছু সহজেই হিসাব করে ফেলেছে। প্রিন্সিপাল লিনের এত বুদ্ধি থেকে তাকে বলে যে, আমাদের স্কুলে স্কলারশিপ নিয়ে তুমি বিনা টাকায় পড়তে পারবে। এটা শুনে লিন অনেক বেশি খুশি হয়ে নতুন স্কুলে ভর্তি হয়ে যায়। স্কুলের আইডি কার্ডের জন্য সে যখন ছবি তুলতে চায়, ঠিক তখনই একটা মেয়ে এসে ক্যামেরাম্যানকে বলে, আরে দাঁড়ান দাঁড়ান, একটু পরে ছবি তুলেন। এই বলে সে লিনের চুলগুলো ঠিক করতে করতে বলতে থাকে, এই স্কুলের আইডি কার্ডের ছবিটি কয়েক বছর তোমার গলায় ঝুলে থাকবে, তাই একটু সুন্দর না হলে হয় নাকি বলো? এই বলে সে তার চশমাটা খুলে হেসে একটা ছবি তুলতে বলে। আসলে এই মেয়েটিও আজকে নতুন ভর্তি হয়েছে। মেয়েটির নাম হচ্ছে গ্রেস। এরপর সেও তার স্কুলের আইডির জন্য একটি ছবি তুলে নেয়, আর সেও লিনের প্রথম বান্ধবী হয়ে যায়। নতুন স্কুলে লিনের দিনকাল ভালোই কাটছিল। স্কুলের লাইব্রেরিতে গিয়ে গ্রেস তাকে বলতে থাকে, আমার এসব অঙ্কের প্রশ্ন একদমই মাথায় ঢোকে না। আমি স্কুলের নাট্যদলে অভিনয় করতে চাই, তবে সেজন্য আমার সিজিপিএ অবশ্যই 3.25 থাকতে হবে। কিন্তু আমি যে কিভাবে এত ভালো রেজাল্ট করব, অঙ্ক তো আমার মাথায় ঢুকে না। লিন তখন তার হাত থেকে অঙ্কের শিটটা নিয়ে মুখে মুখে সেগুলো এক একটা সমাধান করে দেয়। গ্রেস তখন বলে, ইস, আল্লাহ যদি তোমার মতো আমাকে এরকম মেধাবী বাড়াতো, তাহলে কতই না ভালো হতো বলো। সে তখন চট করে লিনকে বলে, তুমি কি আমাকে টিউশন পড়াবে? লিন আসলে তার এই কথায় রাজি হয় না। তবে গ্রেস তখন বলে, যদি তুমি আমাকে পড়াও, তাহলে আমি তোমাকে আমার গুরু হিসেবে মেনে নেব। প্লিজ, যেভাবেই হোক না কেন তুমি আমাকে অঙ্ক শিখিয়ে দাও না। লিন গ্রেসের এমন জোরাজুরিতে তাকে পড়ানোর জন্য রাজি হয়ে যায়। কয়েকদিন পর তাদের পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষার হলে টিচার এসে তাদেরকে বলতে থাকে, তোমরা কেউই কোনো ধরনের নকল করবে না, এগুলো কিন্তু আমি একদমই পছন্দ করি না। লিন প্রশ্ন হাতে নিয়ে খেয়াল করে যে গ্রেস তাকে সেদিন লাইব্রেরিতে যে প্রশ্ন দিয়েছিল, আজকে ঠিক হুবহু সেই অঙ্কগুলোই এসেছে। ওই টিচারের কাছে যারা টিউশন পড়তো, টিচার তাদের সবাইকে প্রশ্ন ফাঁস করে দিয়েছিল। তাই সে তখন গ্রেসের দিকে ইশারা দিয়ে বলে, কি সব অঙ্ক পারবে তো? গ্রেস তখন বলে, আমি সবকিছু ভুলে গিয়েছি, একটাও করতে পারবো না। তারা যখন ফিসফিস করে কথা বলছিল, টিচার তখন তাদের দিকে ডাস্টার ছুঁড়ে মারে। লিন তখন অঙ্কগুলো সমাধান করতে শুরু করে। একটু পরে সে পিছনে ফিরে দেখে যে গ্রেস একটা অঙ্ক না পেরে বসে বসে কান্না করছে। তাই সে তখন বুদ্ধি করে সমস্ত অঙ্কগুলো সমাধান করে রাবারের উপর এক একটা উত্তর লিখে দেয়। এখন যে করেই হোক এই রাবারটি গ্রেসের কাছে পৌঁছে দিতে হবে। তাই সে গ্রেসকে ইশারা করে তার ডান পায়ের জুতার ভেতরে রাবারটি লেখে পিছনের দিকে ছুঁড়ে মারে। গ্রেস খুব চালাকের সাথে সেটা তার পায়ের নিচে রেখে দেয়, কিন্তু একটু পরেই ওখানে টিচার চলে আসে। লিন তখন ভয়ে ভয়ে তার ডান পা কোনো মতে লুকিয়ে রাখে। তবে এভাবে থাকলে যে কোনো সময় তারা দুজনই ধরা পড়ে যাবে। তাই গ্রেস তার নিজের পায়ের জুতাটি লিনের দিকে ছুঁড়ে মারে, কিন্তু তখনই জুতাটা সোজা গিয়ে অন্য জায়গায় চলে যায়। এখন তো তারা দুজনেই পড়ে যায় মহাবিপদে, কেননা টিচার যে কোনো সময় সেটা দেখে ফেলতে পারে। তাই লিন বুদ্ধি করে দ্রুত নিজের প্রশ্নপত্র হাতে নিয়ে জুতাটি পায়ে দিয়ে টিচারের কাছে জমা দিতে যায়। আর গ্রেস তখন সেই রাবারটি বের করে সমস্ত উত্তর খাতায় লিখে বাইরে বের হয়ে আসে। এই যাত্রায় তারা দুজনেই বেঁচে যায়।
রেস অঙ্কে 3.80 পায়। সে তো ভীষণ খুশি হয়ে যায়, কেননা সে এখন স্কুলের নাট্যদলে অভিনয় করতে পারবে। রেস তখন লিনকে বলে, আজকের এই খুশিতে সন্ধ্যাবেলায় আমার বয়ফ্রেন্ড প্যাট একটা পার্টি রেখেছে, তুমি অবশ্যই সেখানে আসবে। সন্ধ্যাবেলায় তারা তিনজন সুইমিং পুলে সাঁতার কাটছিল আর গল্প করছিল। তখন প্যাট লিনের সাথে পরিচিত হয়ে নেয় এবং তাকে বলতে থাকে, রেস বলেছে তুমি নাকি অনেক মেধাবী স্টুডেন্ট। লিন সেই কথা শুনে একটু লজ্জায় পড়ে যায়। সে প্যাটকে বলে, পড়াশোনা করলে তুমিও ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু প্যাট বলে, আরে না, আমি কিভাবে ভালো রেজাল্ট করব? আমার কি আর ওরকম কোনো বন্ধু আছে যে আমাকে পরীক্ষার হলে রাবার ধার দিবে? এই কথা শুনে লিন অনেক কষ্ট পায়, কেননা নকল করার কথা সে পেটকে জানিয়ে দিয়েছে। পেট তখন লিনকে বলে, যদি তুমি আমাকে পরীক্ষার হলে নকল করতে সাহায্য করো তাহলে আমি তোমাকে প্রতিটি সাবজেক্টের জন্য 3000 টাকা দেব। আর আমার সাথে আমার আরো 5 জন বন্ধু আছে, ওরাও তোমাকে প্রতিটি সাবজেক্টের জন্য 3000 করে টাকা দিবে। লিন বলে, যদি আমরা ধরা খেয়ে যাই তাহলে তো স্কুল থেকে আমাদেরকে বের করে দেবে। পেট তখন বলে, তুমি একদমই চিন্তা করো না, আমরা কখনোই ধরা খাবো না। আর তাছাড়া প্রতি সেমিস্টারে 13টি সাবজেক্ট রয়েছে, প্রতিটি সাবজেক্টে যদি তুমি 3000 করে টাকা পাও তাহলে কত টাকা হয় হিসেব করে দেখো। আর তাছাড়া এই টাকা তুমি স্কুলে টি মানি দিতে পারবে। কিন্তু লিন বলে, আমি তো স্কলারশিপ পেয়েছি, আমার কোনো টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু পেট বলে, এই স্কুলে পড়তে হলে সবাইকেই টি মানি দিতে হয়। এই কথা শুনে সে বাড়িতে এসে ড্রয়ার খুলে দেখে যে প্রিন্সিপাল তার বাবার থেকেও 2 লাখ টাকার একটা টি মানি নিয়েছে। সে তখন মন খারাপ করে পিয়ানো বাজাতে শুরু করে, কেননা তার বাবার পক্ষে এত টাকা ব্যয় আসলে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তার বাবা এসে তখন তাকে বলে, তুমি তো অনেক দিন ধরে এটা বাজাও না, তবে আজকে যে বাজাচ্ছ। তখন সে তার বাবাকে বলে, কি দরকার ছিল আমাকে ওই স্কুলে ভর্তি করানো, আমি তো আগের স্কুলেই ভালো ছিলাম। তখন তার বাবা বলে, ওই স্কুলে পড়লে বেশিরভাগ স্টুডেন্ট বিদেশে পড়তে যেতে পারে, তাই আমিও চাই তুমি ওই স্কুলে ভালোমতো পড়াশোনা করেই স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যাও। কিন্তু লিন চিন্তা করে, তার বাবার মতো এমন অল্প আয়ের একজন স্কুল শিক্ষক কিভাবে এতগুলো টাকা দিবে, তাই সে ওই স্কুলে পড়তে চায় না। কিন্তু তার বাবা তার কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। সে তখন মন খারাপ করে আবার পিয়ানো বাজাতে শুরু করে। আর তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে দেখে যে পিয়ানোর সুরে সুরে হাতের ইশারায় এমসিকিউ পরীক্ষার ABCD এই 4টি অপশন বোঝানো যায়। তাই সে তখন তাদেরকে পরীক্ষার হলে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তাই সে তখন পরদিন গ্রেস এবং প্যাটকে সাহায্য করার কথা জানায়। এরপর তারা তাদের বাকি বন্ধুদেরকেও ওখানে নিয়ে আসে। লিন তাদেরকে খুব চালাকি করে পিয়ানো ক্লাসের কথা বলে নকল করা শিখাতে থাকে। সে বলে, যখন আমি ছোট আঙুলটা উঠাবো তখন মনে করবে এটা হচ্ছে এ, এরপর যখন তার পাশে টৌচু করব তখন ভাববে এটা বি, আর এর পরেরটা সি, আর তার পরেরটা ডি। আমি বেঞ্চের উপর হাত নালিয়ে পিয়ানোর সুরে সুরে সবাইকে উত্তর বলে দেব, আর তোমরা একজন আরেকজনেরটা দেখে এভাবে সেই উত্তরগুলো পরীক্ষার হলে দাগিয়ে নিবে। এভাবে প্রতিটা পরীক্ষায় তারা স্যারের চোখ ফাঁকি দিয়ে নকল করতে থাকে। রেস ভালো রেজাল্ট করার কারণে স্কুলের নাট্যদলে চান্স পেয়ে যায়, আর অন্যদিকে প্যাট পাশ করার কারণে তার বাবা তাকে একটা নতুন গাড়ি গিফট করে। এভাবে ভালোই স্কুলে তাদের দিনকালগুলো কাটতে থাকে। আর লিনও বেশ ভালো টাকা কামিয়ে নেয়। সে কিছু টাকা দিয়ে তার বাবার জন্য নতুন শার্ট কিনে আনে। তার বাবা যখন জিজ্ঞেস করে তুমি টাকা কোথায় পেলে, সে তখন বলে যে পিয়ানো ক্লাস করিয়ে বন্ধুদের থেকে টাকা পেয়েছি। আস্তে আস্তে তার পিয়ানো ক্লাসে আরো অনেক স্টুডেন্ট যোগ দিতে থাকে। এভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়। স্কুলের বাইরে যেসব স্টুডেন্টরা স্কলারশিপ পেয়েছে তাদের ব্যানার টানিয়ে দেয়া হয়। আর তখন দেখা যায় যে লিনের সাথে ব্যাংক নামের আরেকটি ছেলেও স্কলারশিপ পেয়েছে। তাদের দুজনেরই ব্যানার স্কুলের বাইরে টানিয়ে দেয়া হয়েছে। কয়েকদিন পরে তাদের স্কুলের সাথে অন্য একটা স্কুলের কম্পিটিশন ছিল। ওখানে লিন এবং ব্যাংক দুজনেই তাদের নিজেদের স্কুলের হয়ে লড়ছিল। ব্যাংক কিছুটা নার্ভাস ছিল। সে হাত মুখ ধুয়ে আসলে লিন বলে, তোমার জামা কাপড় তো একদমই কুচকে রয়েছে, এগুলো সে ঠিক করে দিতে চায়। কিন্তু ব্যাংক তখন দূরে সরে যায়। লিন বলে, তুমি কি সকালবেলা নুডলস খেয়ে এসেছো? ব্যাংক তখন বলে, আমি নুডলস খেয়েছি, তুমি কিভাবে জানলে? লিন তখন বলে, তোমার শার্টে নুডলস লেগে রয়েছে। তাই সে একটা টিস্যু দেয় সেটা মোছার জন্য। তখন লিন বলে, আজকের প্রতিযোগিতায় যদি আমরা জিতে যাই তাহলে 5000 টাকা পাবো, চলো বিকেলবেলায় সেই টাকা দিয়ে বুফে খেয়ে আসি। কিন্তু ব্যান তখন বলে, না, বাইরের এসব খাবার আমার একদমই ভালো লাগে না। লিন তখন হেসে বলে, তুমি তো দেখছি আমার বাবার মতোই টিপটা। এই বলে সে তার চুল এবং শার্ট ঠিক করে দেয়। একটু পরে তারা দুজনই অন্য একটা স্কুলের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আর তখন বিচারকরা পায়ের মান জিজ্ঞেস করলে ব্যাং তখন 3.1416 সহ আরো অনেক দূর পর্যন্ত বলে দেয়। আর এর ফলে তাদের স্কুল ওই প্রতিযোগিতায় জিতে যায়। প্রিন্সিপাল তাদের দুজনকে ডেকে অভিনন্দন জানায়। প্রিন্সিপাল ব্যাংকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে এত দ্রুত পায়ের মান ভাগ করে দিতে পারলে? তখন ব্যাং বলে, ম্যাম, এগুলো আমার মুখস্থ ছিল, সেজন্য খুব সহজে বলে দিতে পেরেছি।
প্রিন্সিপাল তখন তাদের দুজনকে নিয়ে গর্ব করে বলে, এই না হলো আমার স্কলারশিপের দুজন মেধাবী স্টুডেন্ট। তবে তোমাদের জন্য আরও একটা খুশি সংবাদ রয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও আমাদের স্কুল থেকে সিঙ্গাপুরের স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। তবে ওখানে একটা নিয়ম রয়েছে, প্রত্যেকটা স্কুল থেকে মাত্র একজন করে স্টুডেন্ট সেখানে অংশগ্রহণ করতে পারবে। যদিও তোমরা দুজনই আজকে বন্ধু হয়ে একই দলেই অংশগ্রহণ করেছিলে, তবে এখন থেকে তোমরা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী। তোমাদের দুজনের মধ্য থেকে সবচেয়ে যে ভালো রেজাল্ট করবে এবং যার আচরণ ভালো হবে তাকেই শুধু আমরা সিঙ্গাপুরের ওই স্কলারশিপের জন্য পাঠাবো। আর এরপর থেকেই তারা দুজন দুজনের প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। ব্যাংক আসলে খুবই গরিব ঘরের একটা ছেলে ছিল। তাদের ছোটখাটো একটা লন্ড্রির দোকান রয়েছে। সারাদিন স্কুল করে বাসায় ফিরে সে তার মাকে লন্ড্রির দোকানে কাপড় দিতে সাহায্য করে। এভাবে অনেক কষ্ট করে সে পড়াশোনা করে। কয়েকদিন পেরিয়ে গেলে আবার স্কুলে পরীক্ষা চলে আসে। তখন বেনজং নামের একটা ছেলে এসে ব্যাংকে বলে, প্লিজ ভাই, আজকে পরীক্ষায় আমাকে একটু দেখাও, নাহলে আমি একদমই পাশ করতে পারবো না। আর ওই কঠিন পিয়ানো ক্লাস আমার মাথায় ঢোকে না। তখন ব্যাংক তার কাছে পিয়ানো ক্লাস সম্পর্কে জানতে চায়, কিন্তু বেনজং তখন কথা ঘুরিয়ে তাকে বলে, যদি তুমি আমাকে পরীক্ষার হলে দেখাও তাহলে প্রতিটি সাবজেক্টের জন্য তোমাকে আমি 3000 করে টাকা দেব। তবে ব্যাংক তার এই কথায় রাজি হয় না। পরীক্ষা শুরু হলে ব্যাংক সবার আগে গিয়ে পরীক্ষা রুমে বসে থাকে। কিছুক্ষণ পর একে একে সবাই আসে, পরীক্ষা শুরু হয়ে যায়। ব্যাংক তখন সবার আগেই অনেকগুলো প্রশ্ন লিখে ফেলে, কিন্তু একটু পরে লিন প্রশ্ন চেক করে দেখে যে আজকে তাদেরকে 2 সেটের প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার তো তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কেননা লিনের কাছে তো মাত্র 1 সেট প্রশ্নের উত্তর থাকবে, কিন্তু বাকি সেটের উত্তর সে কিভাবে নিলাবে। রেস, ব্যঞ্জম এবং আরো কয়েকজন 1 নম্বর সেটের প্রশ্ন পেয়েছে, আবার প্যাট অন্যান্য আরো কয়েকজন 2 নম্বর সেটের প্রশ্ন পেয়েছে। তখন লিন তাদেরকে ইশারায় বলে, তোমরা একদমই চিন্তা করো না, আমি কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা করে নেব। কিন্তু ব্যঞ্জং লিনের পাশে বসেই উকি দিয়ে তারটা নকল করার চেষ্টা করছিল। ব্যাংকে এটা দেখে তার প্রশ্নের পিছনে লিখে নিয়ে যায় যে ব্যঞ্জং তোমারটা নকল করছে, আর সে ওই প্রশ্নটি লিনের কাছে নিয়ে ইচ্ছা করেই ফেলে দেয়। সে তখন তাকে ওই লেখাটি দেখায়। লিন তখন একটু সাবধান হওয়ার ভান করে, তবে ব্যাংক স্যারের কাছে গিয়ে চুপি চুপি বলে, স্যার, পিছনে একটা ছেলে লিনের কাছ থেকে নকল করছে। স্যার তখন সবাইকে সাবধান করে দেয়। লিন তখন তার 1 নম্বর সেটের সমস্ত প্রশ্ন সমাধান করে হাতের ইশারা করে সবাইকে উত্তর লিখতে বলে। এরপর পিয়ানোর মাধ্যমে সে সমস্ত উত্তরগুলো তাদেরকে বলে দেয়। তবে এখন তাদের হাতে সময় আছে মাত্র 20 মিনিট, কিন্তু এখনো সে 2 নম্বর সেটের প্রশ্ন সমাধান করতে পারেনি। যখন তাদের 1 নম্বর সেটের প্রশ্নের উত্তর সমাধান হয়ে যায়, তখন বাকি সমস্ত স্টুডেন্টরা একই সাথে তাদের খাতা জমা দিতে যায়। আর এই ফাঁকে লিন তার পাশে সিটে বসা ছেলেটির কাছ থেকে 2 নম্বর সেটের প্রশ্ন অদল বদল করে নিয়ে আসে। এরপর সে খুব দ্রুত গতিতে সমস্ত অঙ্কগুলো সমাধান করে ফেলে। আসলে লিন ছিল প্রচণ্ড রকমের মেধাবী, আর এই অঙ্কগুলো সমাধান করা তার কাছে কোনো বিষয়ই ছিল না। সে তখন ইশারা করে 2 নম্বর সেটের প্রশ্নের উত্তরগুলো পিয়ানো সুরের মাধ্যমে একে একে বলতে থাকে। যদিও তাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু তবুও তারা উত্তর লেখা থামছিল না। স্যার তখন তাদের কাছ থেকে খাতা নিয়ে আসার জন্য উঠে পড়ে, আর তখন খুব দ্রুত করে তারা তাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলে। অনেক কষ্টে তারা এই যাত্রায় বেঁচে যায়। তবে যখন তাদের ক্লাস টিচার বের হয়ে যাচ্ছিল, তখন সে লিনকে দেখে বলে, তুমি তোমার খাতার নামটা লিখোনি। লিন তখন হাঁপ ছেড়ে বেঁচে যায় এই ভেবে যে এই যাত্রায় সে বেঁচে গিয়েছে। তারা সবাই আসলে এমন নকল করে ভালো পরীক্ষা দেওয়ার কারণে অনেক বেশি খুশি ছিল। তবে বেশিক্ষণ তাদের এই খুশি আর থাকে না। কিছুক্ষণ পরেই স্কুলের মাইকে অ্যানাউন্স করে লিনকে প্রিন্সিপালের রুমে ডেকে পাঠায়। আসলে ব্যাংক প্রিন্সিপালের রুমে গিয়ে তাদের নকল করার বিষয়টা ম্যামকে বলে দিয়েছে। আমাদের স্কুল জীবনেও এমন কিছু কিছু বন্ধু ছিল, তাই না, যারা স্যারের কাছে গিয়েও অনেক বেশি ভালো শাস্তো। তোমার স্কুল লাইফেও এমন কোনো ঘটনা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। যাই হোক, প্রিন্সিপাল যখন তাদেরকে এসব কিছু জিজ্ঞেস করে, তখন তারা বলতে থাকে তারা কোনো ধরনের নকল করেনি। আর তাছাড়া তাদের স্কুল টিচার বলে, পরীক্ষা তো 2 সেটে হয়েছিল, তাই নকল করার কোনো প্রশ্নই উঠে না। প্রিন্সিপাল তখন বেনজংকে রুমে রেখে লিনকে বাইরে চলে যেতে বলে। লিন যখন দরজা দিয়ে বের হয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই প্রিন্সিপাল তাকে আবার ডেকে পাঠায়। সেদিনের খাতা চেক করে দেখে যে ওখানে 2 সেট প্রশ্নের সমাধান করা রয়েছে, কিন্তু লিন তো 1 নম্বর সেটের প্রশ্ন পেয়েছিল, তাহলে সে 2 নম্বর সেটের প্রশ্ন কিভাবে সমাধান করল। এইবার লিন একদমই ফরকে যায়। সে তখন নকল করার বিষয়টা ধরা খেয়ে যায়। তারপর তার বাবাকে স্কুলে ডেকে আনা হয়। মেয়ের এই কাজের জন্য তার বাবা অনেক বেশি লজ্জিত হয়। প্রিন্সিপাল তখন তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কেন এই কাজ করেছিলে। ব্যান তখন বাইরে থেকে বলে, ম্যাম, ও প্রতি সাবজেক্টের জন্য 3000 করে টাকা নিত, টাকার জন্যই সে অমনটা করেছে। প্রিন্সিপাল তখন বলে, দেখো লিন, স্কুল টাকা পয়সা কামানোর জায়গা নয়, এখানে পড়াশোনা করতে হয়।
লিন তখন বলে, তাহলে আমাকে স্কলারশিপের কথা বলে কেন আরও অতিরিক্ত 2 লাখ টাকা টিমানি নিয়ে হয়েছে? এটা কি অন্যায় কাজ দা? লিনের বাবা তখন লিনকে ধমক দিয়ে চুপ করিয়ে বলে, এই টাকা আমি ইচ্ছাকৃতভাবেই দিয়েছি, যেন তুমি ভালো স্কুলে পড়তে পারো, স্কলারশিপ পেয়ে বিদেশে যেতে পারো। সে তখন প্রিন্সিপালকে রিকোয়েস্ট করতে থাকে ওই স্কুল থেকে তাকে বের না করে দেওয়ার জন্য। অন্যদিকে গ্রেস বাইরে বসে লিনের জন্য প্রার্থনা করতে থাকে যেন সে না ধরা খেয়ে যায়। প্রিন্সিপাল তখন তার বাবার কথা চিন্তা করে লিনকে স্কুল থেকে বহিষ্কার করে দেয় না। তবে সিঙ্গাপুরের যে স্কলারশিপে অংশগ্রহণ করার কথা ছিল সেই জায়গা থেকে লিনকে বাদ দিয়ে দেয়। এখন শুধুমাত্র ব্যাংক ওই স্কলারশিপটা পেতে পারবে, এই শর্তে তাকে স্কুলে রেখে দেয়া হয়। এই কথা শুনে লিনের মনটা অনেক বেশি ভেঙে যায়। সে ওখান থেকে যাওয়ার সময় ব্যাংকে বলে, এবার তুমি একাই স্কলারশিপটা নাও। বাড়িতে ফিরে আসলে তার বাবা তাকে বলতে থাকে, তোমাকে নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন ছিল, তুমি সব কিছু শেষ করে দিয়েছ। তুমি ওদেরকে এভাবে নকল না করেও বরং পড়ালেখা শেখাতে পারতে। লিন তখন বলে, বাবা আমি তো নকল করিনি, আমি শুধু ওদেরকে আমারটা দেখিয়েছি। তার বাবা বলে, দুটোই একই ধরনের অপরাধ, আর তুমি তোমার নিজের থেকে যে শার্টটা আমাকে দিয়েছিলে এটা আমার লাগবে না। এই বলে সে শার্টটি খুলে ওখান থেকে চলে যায়। লিন তখন অনেক বেশি মন খারাপ করে ওখানে বসে থাকে। অন্যদিকে প্যাট এভাবে নকল করে ভালো রেজাল্ট করার কারণে তার মা বাবা অনেক বেশি খুশি হয়। তখন তার বাবা গ্রেসকে বলতে থাকে, তোমার সাথে মেশার কারণেই প্যাট আজ ভালো রেজাল্ট করেছে, আমি চাই ও আমার মতো বোস্টন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেই। কিন্তু তার বাবা তো জানে না এই দুইটাই আসলে একটা গর্ধত মার্গে স্টুডেন্ট। বেচারা তখন একদমই ফেসে যায়। এভাবে আরও কয়েকটা দিন পেরিয়ে যায়। লিন একদিন স্কুলে গেলে গ্রেস তার সাথে আবার কথা বলতে শুরু করে। আসলে লিন এখনও স্বাভাবিক হতে পারেনি, ব্যাংকের কারণেই আজকে তার এই অবস্থা হয়েছে। বেশ কয়েকদিন পরে স্কুলে গেলে গ্রেস তখন লিনকে অনুরোধ করে বলতে থাকে, তুমি আর একবারের মতো আমাদেরকে সাহায্য করো, আমি আর প্যাট দুজন মিলেই এসটিসি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, আর ওই পরীক্ষায় অ্যাডমিশনের জন্য তুমি আমাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করো, সেজন্য আমরা তোমাকে অনেক অনেক টাকা দেব। তখন লিন বলে, এতদিন তো স্কুলের পরীক্ষায় তোমাদেরকে সাহায্য করেছি, তবে এসটিসি পরীক্ষা আসলে আমাদের স্কুলের পরীক্ষার মতো নয়, এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের পরীক্ষা, আর এই পরীক্ষা সারা পৃথিবীতে একই সময়ে অনুষ্ঠিত হয়, তাই তোমাদেরকে কোনোভাবে সাহায্য করা সম্ভব নয়। এই বলে সে লাইব্রেরি থেকে বের হয়ে যায়। যখন সে গ্রেসের দেয়া বইটি জমা দিয়ে যাচ্ছিল ঠিক তখনই এক ব্যক্তির মোবাইলে তার ছোট্ট বাচ্চার কল চলে আসে। ওই ছোট্ট মেয়েটি অন্য দেশে ছিল, সেখানে তখন রাত ছিল আর থাইল্যান্ডে দিন ছিল। এটা দেখেই লিনের মাথায় একটু বুদ্ধি চলে আসে। সে ওখানে থাকা ঘড়িগুলো খেয়াল করে দেখে যে এক একটা দেশে সময়ের মধ্যে কয়েক ঘন্টা করে পার্থক্য রয়েছে, কেননা বাংলাদেশে যখন দিন হয় আমেরিকাতে কিন্তু তখন রাত হয়। এটা দেখে লিন তখন নকল করার আলাদা একটা উপায় খুঁজে পায়। তখন সে ওই বইটি জমা না দিয়ে বরং নিজের কাছে রেখে দেয়। পরদিন সে পেট এবং গ্রেসের সাথে দেখা করে বলে, আমি তোমাদেরকে এসটিআইসি পরীক্ষায় অ্যাডমিশন নিতে সাহায্য করব, তবে এই পরীক্ষাটি আমাদেরকে অস্ট্রেলিয়ায় বসে দিতে হবে, কেননা থাইল্যান্ড থেকে 4 ঘন্টা ডিফারেন্স রয়েছে অস্ট্রেলিয়াতে। আমি অস্ট্রেলিয়া গিয়ে পরীক্ষা বসব, তারপর সেই উত্তরগুলো তোমাদেরকে দেব, আর তোমরা থাইল্যান্ডে বসে এই পরীক্ষাটি দিবে। তারা তখন এই জিনিয়াস বুদ্ধি শুনেই অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু পেট তখন বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি সেই উত্তরগুলো আমাদেরকে কিভাবে পাঠাবে, আর তুমি কিভাবেই বা লিখে রাখবে? তখন লিন বলে, আমি সব উত্তরগুলো মুখস্থ করে রাখব। প্যাট এই কথা শুনে হেসে এসে বলে, তুমি একা কিভাবে 100টা প্রশ্নের উত্তর মুখস্থ করবে? লিন তখন বলে, আমি একা হয়তো 50টা প্রশ্নের উত্তর মুখস্থ করতে পারবো, কিন্তু বাকি 50টা আরেকজনকে মুখস্থ করতে হবে, আর সেটা শুধুমাত্র আমাদের স্কুলের ব্যাংকই করতে পারবে। প্যাট বলে, আচ্ছা মেনে নিলাম, তোমরা সব প্রশ্নের উত্তর মুখস্থ করে ফেললে, কিন্তু সেগুলো আমাদের কাছে কিভাবে পাঠাবে, আর আমরাই বা কিভাবে পরীক্ষার হলে সেগুলো লিখব? লিন বলে, আমরা মোবাইলে SMS করে তোমাদেরকে উত্তর পাঠিয়ে দেব, আর তোমরা সেই উত্তরগুলো পেন্সিলের বারকোডের মধ্যে ছোট বড় দাগ দিয়ে ABCD এভাবে লিখে নিয়ে যাবে, যার ফলে কেউ বুঝতেই পারবে না যে পেন্সিলের মধ্যে আমাদের উত্তর লুকিয়ে রয়েছে। এরকম একটা জিনিয়াস আইডিয়া শুনে তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তবে লিন বলে, এর জন্য আমাদেরকে অনেক বেশি ক্যান্ডিডেট প্রয়োজন হবে, আর সেই সাথে অনেক টাকাও দরকার হবে। এরপর তারা সবাই মিলে এক এক করে এসটিআইসি অ্যাডমিশন পরীক্ষার্থীদের খুঁজতে শুরু করে। এভাবে অনেক অনেক স্টুডেন্ট তারা পেয়ে যায়। সমস্ত স্টুডেন্টদেরকে প্যাট প্রজেক্টরের মাধ্যমে সবকিছু বুঝিয়ে দেয়। যদি তারা এই পরীক্ষায় নকল করতে পারে তাহলে এক একজন 1 কোটি টাকার বেশি করে ভাগে পাবে। তারা তখন এই নকল করাটাকেই একটা বিজনেস হিসেবে নিয়ে নেয়। কিন্তু এখন যেভাবেই হোক ব্যাংকে রাজি করাতে হবে। ব্যাংক প্রতিদিনের মতো তার লন্ড্রি থেকে কাপড়গুলো ডেলিভারি করছিল, আর ঠিক তখনই গাড়িতে করে কয়েকজন লোক এসে তাকে তুলে নিয়ে যায়। পরদিন হুঁশ ফিরে আসলে সে দেখে যে সে একটা ময়লার ডাস্টবিনের ওখানে পড়ে রয়েছে।
আর তাকে গুন্ডারা প্রচণ্ড মেরে ওখানে আহত করে রেখে গিয়েছে। আসলে সেদিনই তার সিঙ্গাপুরের স্কলারশিপের পরীক্ষাটা ছিল, কিন্তু এভাবে সে মার খাওয়ার কারণে আর সে ওই স্কলারশিপের পরীক্ষাটি দিতে পারেনি। যাই হোক, পরদিন লিন নিজেই ব্যাংকের সাথে গিয়ে দেখা করে আসে। লিন তাকে বলে, তুমি সেদিন নকল করার কথাটা প্রিন্সিপালকে বলে একদমই ভালো করনি। তবে তুমি তো স্কলারশিপের জন্য এই কাজটা করেছিলে, তাই না? তবে স্কলারশিপটা কি তুমি পেয়েছো? ব্যাংক তখন বলে, আমাকে কয়েকজন গুন্ডা উঠিয়ে নিয়ে গিয়েছিল, সেজন্য আমি আর ওই পরীক্ষাটি দিতে পারিনি। তখন লিন দুঃখ প্রকাশ করে বলে, যা হবার তত হয়ে গেছে। তবে আমরা চাইলে STIC-তে পরীক্ষা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। ব্যাংক তখন নকল করার কথা শুনেই তার মুখের উপরই সেই প্রস্তাব মানা করে দেয়। তবে লিন ওখান থেকে চলে যাওয়ার আগে তাকে একটা কার্ডে অ্যাড্রেস দিয়ে যায়, যদি সে চায় তাহলে তাদের সাথে জোট দিতে পারে। লিন, প্যাট এবং গ্রেস পুরোদমে STIC পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে শুরু করে দেয়। গ্রেস লিনকে একটা নকল সার্টিফিকেট বানিয়ে দেয়। লিন সেটা তার বাবাকে দেখিয়ে বলে, বাবা, আমরা একটা কম্পিটিশনের পরীক্ষা দিতে যাচ্ছি। তার বাবা তাকে আর সন্দেহ করে না। কয়েকদিন পর দেখা যায় যে ব্যাংক তাদের সাথে ওই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য রাজি হয়েছে। এবার তারা দুজন মিলে বারবার প্র্যাকটিস করতে থাকে কিভাবে ওই উত্তরগুলো মুখস্থ করবে। তারা খুব সহজেই সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে সেগুলো ABCD এভাবে মুখস্থ করে ফেলে। তবে প্যাট কথায় কথায় ব্যাংকে বলে বসে, শুনলাম তোমাকে নাকি কয়েকজন গুন্ডা মেরে ময়লার ওখানে ফেলে রেখেছিল। এই কথা শুনেই ব্যাংক প্যাটকে মারতে শুরু করে আর বলতে থাকে, আমি কাউকেই বলিনি যে গুন্ডারা আমাকে মেরে ময়লার ডাস্টবিনে ফেলে রেখেছিল। তাহলে তুই এই কথা কিভাবে জানলি? লিন তখন তাদের দুজনের মারামারি ফেরাতে গেলে সেও আঘাত পায়। নিশ্চয়ই তোরা সবাই মিলে এই কাজটি করেছিস। আমি যেন সিঙ্গাপুরের ওই স্কলারশিপে অংশগ্রহণ করতে না পারি, আমি তোদের সাথে আর কোনো ধরনের কাজ করব না। এই বলে সে ওখান থেকে চলে যেতে চায়। আর যাওয়ার আগে লিনকে বলে, তোমরা নিশ্চয় প্ল্যান করে এই কাজটা করেছিলে, তাই না? আমরা কতটা গরিব সেটা তুমি জানো। তুমি জেনে শুনে আমার উপর প্রতিশোধ নিলে। এই বলে সে ওখান থেকে চলে যায়। আসলে লিন জানতো না যে প্যাট ব্যাংকে গুন্ডা দিয়ে মার খাইয়েছে। তাই লিন তাদেরকে বলে দেয়, তোমরা এত নিচু কাজ কিভাবে করতে পারলে? আমি আর তোমাদের সাথে নেই। এই বলে সেও ওখান থেকে চলে যায়। ব্যাংক যখন রাগ করে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই সে একটা বিলবোর্ডে দেখতে পায়, লন্ড্রির দোকান চালিয়ে জীবনে আসলে ভালো কিছুই করা সম্ভব নয়। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় সে STIC পরীক্ষাতে অংশগ্রহণ করবে। সেজন্য সে তখন আবার ফেরত আসে। তারা সবাই তখন সবকিছু ভুলে পুরোদমে ওই পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে। তারা সমস্ত প্রশ্নের উত্তর মুখস্থ করে বাথরুমে গিয়ে মোবাইল বের করে সেগুলো উত্তর সেন্ড করে বারবার প্র্যাকটিস করতে থাকে। এরপর লিন এবং ব্যাংক অস্ট্রেলিয়ায় চলে আসে। যদিও তারা দুজন দুজনের সাথে বেশি একটা কথা বলছিল না, তবে একটু একটু করে তারা কথা বলতে শুরু করে। লিন তখন তাদের দুজনের একটা সেলফি তুলে নেয়। পরদিন তাদের পরীক্ষার সময় চলে আসে। ঠিক সেই আগের মতো তারা দুজনেই দ্রুত গিয়ে ওয়াশরুমে কমোডের ভেতরে তাদের মোবাইলটি স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে লুকিয়ে রাখে। যথারীতি তাদের পরীক্ষা শুরু হলে তারা সবাই উত্তর লিখতে শুরু করে। সমস্ত উত্তর লেখা শেষ হয়ে গেলে সেগুলো দুজনেই তারা এক এক করে মুখস্থ করতে থাকে। নির্ধারিত বিরতির টাইমে তারা দুজনেই ওয়াশরুমে গিয়ে মোবাইলে সেই উত্তরগুলো এক এক করে লিখে প্যাট এবং রেসকে পাঠাতে শুরু করে। তবে ব্যাংক কয়েকটা উত্তর পাঠানোর পরে আর উত্তর পাঠায় না। সে তখন প্যাটকে মেসেজ দেয়, যদি এখনই তার অ্যাকাউন্টে টাকা না পাঠানো হয় তাহলে সে বাকি উত্তর দিবে না। তখন প্যাট কোনো উপায় না পেয়ে তার অ্যাকাউন্ট থেকে 4 লক্ষ টাকা পাঠিয়ে দেয়। ব্যাংক তখন তাকে মেসেজ দিয়ে বলে, আমাকে মায়ের খাওয়ানোর জন্য এই 4 লাখ টাকা বেশি নিলাম। এরপর সে বাকি উত্তরগুলো তাদেরকে পাঠিয়ে দেয়। একইভাবে লিনও বাকি 50টা প্রশ্নের উত্তর প্যাটকে সেন্ড করে দেয়। এরপর তারা আবার তাদের মোবাইল ওখানে রেখে তাড়াতাড়ি দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য চলে আসে। এবারও তারা খুব ভালোভাবেই তাদের পরীক্ষা শেষ করে ফেলে। বিরতির সময় তারা দুজনেই আবার ওয়াশরুমে চলে যায়। ব্যাংক খুব সুন্দরভাবে সেই ওয়াশরুমটাতে যেতে পেরেছিল, কিন্তু লিন গিয়ে দেখে তার ওয়াশরুমে অনেক বেশি লাইন পড়ে আছে। তাই সে তখন চুপচাপ করে বাইরে অপেক্ষা করতে থাকে। ব্যাংক অনেকক্ষণ ধরে ওয়াশরুম থেকে বের হচ্ছিল না। তাই কোনো একজন স্টুডেন্ট গিয়ে পরীক্ষা কমিটিকে এই কথাটি জানিয়ে দেয়। পরীক্ষার কমিটি থেকে একজন লোক এসে তখন ব্যাংকের ওয়াশরুমের দরজায় টোকা দিতে থাকে। ব্যাংক তখন অনেক কষ্টে খুব দ্রুত উত্তরগুলো লিখে সেন্ড করে দেয়। আর যখন সে তাড়াতাড়ি করে তার মোবাইল ফোনটি লুকিয়ে রাখতে যাবে, আর তখনই তার হাঁটুর উপরে রাখা কমোডের প্লেটটা পড়ে ভেঙে যায়। সে তখন অনেক চেষ্টা করতে থাকে তার মোবাইলটি লুকানোর জন্য। সে মোবাইলটা কমোডের ভিতর দিয়ে ফ্ল্যাশ করেও আর সেটা লুকাতে পারে না। আর এরপর ব্যাংক ধরা খেয়ে যায়। তখন তারা ব্যাংকে ওখান থেকে অফিসে নিয়ে যায়। আর অন্যদিকে লিন লাইনে দাঁড়িয়ে চুপি চুপি ওয়াশরুমে গিয়ে সে উত্তরগুলো পাঠাতে শুরু করে। সে বাইরে বের হয়ে দেখে যে ব্যাংক ধরা খেয়ে গিয়েছে। সে তখন খুব চালাকি করে তার মোবাইলটি জুতার ভেতর লুকিয়ে রাখে, কিন্তু তাদের সবাইকে বারবার চেকিং করে পরীক্ষা রুমে ঢোকানো হচ্ছিল। তখন সে বুদ্ধি করে পানি খাওয়ার অভিনয় করে একটা ডাস্টবিনের ভেতর তার মোবাইল ফোনটি লুকিয়ে রাখে। এখনো পরীক্ষার আরও একটা অংশ বাকি রয়েছে।
আর এই ধাপটি শেষ হলেই তাদের পরীক্ষা শেষ হয়ে যাবে। লিন তখন ভয়ে একদম কাঁদতে শুরু করে। সে কোনো মতে নিজেকে শান্ত করে আবার পরীক্ষার হলে যায়। এবার তাকে সমস্ত উত্তরগুলো একাই মুখস্থ করতে হবে, কেননা ব্যাং তো ধরা খেয়ে গিয়েছে। সে তখন খুব দ্রুত করে সমস্ত প্রশ্নগুলো সমাধান করে এক এক করে মুখস্থ করতে শুরু করে দেয়। কিন্তু তার একার পক্ষে এত প্রশ্ন আসলে খুব সহজে মুখস্থ করা সম্ভব ছিল না। তাই সে তখন চোখ বন্ধ করে সেই পিয়ানোর সুরে সুরে এক এক করে সব প্রশ্নের উত্তরগুলোই মুখস্থ করে ফেলে। তবে বাইরে তো সিকিউরিটি গার্ড রয়েছে, তাই সে কোনোভাবেই উত্তরগুলো সেন্ড করতে পারবে না। তাই এখন তাকে যেভাবেই হোক না কেন পরীক্ষার হল থেকে বের হতে হবে। অন্যদিকে প্রশ্নের উত্তর না পাওয়ার কারণে সমস্ত স্টুডেন্টরা চিল্লাচিল্লি শুরু করে দেয়। লিন তখন বুদ্ধি করতে থাকে কিভাবে পরীক্ষা শেষ হওয়ার আগেই এখান থেকে বের হয়ে যায়। সে তখন বুদ্ধি করে গলার ভেতরে পেন্সিল ঢুকিয়ে বমি করে দেয়। সে অনেক অসুস্থ এই কথা বলে এক্সাম হল থেকে বের হয়ে যায়। বাইরে বের হয়ে সে মোবাইলটি নিয়ে দ্রুত করে ওখান থেকে চলে যায়। কিন্তু বাড়িতে লিনের বাবা বুঝে ফেলে যে লিন তাকে যে সার্টিফিকেটটা দেখিয়েছিল ওটা একটা নকল সার্টিফিকেট। তাই সে তার মেয়েকে খুঁজতে খুঁজতে পেটের ওখানে চলে আসে। প্যাট এবং গ্রেস তখন তার বাবাকে দেখে কি বলবে বুঝে উঠতে পারছিল না। তাই সে বুদ্ধি করে বলে যে লিন এবং ব্যাগ একজন আরেকজনকে ভালোবাসে, ওরা দুজনেই ঘুরতে গিয়েছে, সেজন্য আপনাকে মিথ্যা বলা হয়েছে। তার বাবা তখন এই কথা শুনে ওখান থেকে চলে যায়। অন্যদিকে লিন দ্রুত করে রুম থেকে বের হয়ে প্রশ্নের উত্তরগুলো তাদেরকে পাঠাতে শুরু করে। কিন্তু পরীক্ষা কমিটি সিসিটিভি ক্যামেরা দেখে বুঝে ফেলে যে হয়তো লিনও এই কাজের সাথে জড়িত রয়েছে। তাই তারা তাকেও খুঁজতে শুরু করে দেয়। লিন পরীক্ষা রুম থেকে বের হয়ে এক এক করে প্রশ্নের উত্তরগুলো তাদেরকে পাঠাতে শুরু করে। এরপর সে ওখান থেকে পালানোর জন্য রেল স্টেশনে চলে যায়। কিন্তু সে তখন ট্রেনে উঠতে পারে না। তবে হাঁটার সময় হঠাৎ করেই একজনের সাথে ধাক্কা লেগে তার মোবাইল ফোনটি পড়ে যায়। সে অনেক চেষ্টা করে উত্তরগুলো আর পাঠাতে পারছিল না, কেননা তার মোবাইলের স্ক্রিনটি ভেঙে গিয়েছিল। তখন সে দেখে যে ওই সিকিউরিটির লোকটি তার পেছনে পেছনে আসছে। সে তখন তার চোখ ফাঁকি দিয়ে কোনো মতে ওখান থেকে কয়েকটা জুস কিনে নেয়। এভাবে অনেকক্ষণ দৌড়াদৌড়ির পরে সে বহু কষ্টে সমস্ত উত্তরগুলো তাদেরকে পাঠিয়ে দেয়। আর তখনই পরীক্ষা কমিটির ওই লোকটি গিয়ে তাকে ধরে ফেললে লিন যে কেক আর জুস খেয়েছিল সেগুলো বমি করে দেয়। সে তখন বলতে থাকে আমি অনেক বেশি অসুস্থ। কিন্তু লোকটি তাকে তার সাথে করে অফিসে নিয়ে যায়। যাওয়ার সময় লিন বুদ্ধি করে সেই মোবাইল ফোনটি অন্য একজনের ব্যাগে রেখে দেয়। অফিসে গিয়ে সে বাইরে তার কাছে থাকা আরেকটি মোবাইলে তার এবং ব্যাংকের তোলা সেই সেলফিটি দেখতে থাকে। তখন ওখানে একজন মহিলা আসতে লিন জিজ্ঞেস করে ব্যাংকে তারা কি শাস্তি দিতে পারে। সে তখন বলে হয়তো সারা জীবনের জন্য তাকে এই এসটিআইসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নিষিদ্ধ করা হবে। এরপরে লিনকেও ওই রুমে নিয়ে যাওয়া হয়। সে তখন অনিচ্ছা দেখা সত্ত্বেও তাদের ছবিটি ডিলিট করে দেয়। ব্যাংক তখন বলে এই কাজ আমি একাই করেছি, আমার সাথে কেউ জড়িত ছিল না। তাই তারা তখন লিনকে ওখান থেকে ছেড়ে দেয়। পরবর্তীতে ব্যাংকেও সারা জীবনের জন্য ওই পরীক্ষা থেকে নিষিদ্ধ করে ছেড়ে দেয়া হয়। লিন অনেক বেশি মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। এয়ারপোর্টে তার বাবা তার জন্য অপেক্ষা করছিল। তার বাবা তখন বলে তোমরা দুজন দুজনকে ভালোবাসো, এই কথা আমাকে বলতেই পারতে, এভাবে লুকিয়ে প্রেম করার দরকার ছিল না। কিন্তু সে তার বাবাকে জড়িয়ে ধরে বলতে থাকে বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সে তখন তার বাবাকে এই অন্যায় নকল করার কথা স্বীকার করে নেয়। এভাবে কয়েকটা দিন পেরিয়ে যায়। পরীক্ষার রেজাল্টে দেখা যায় লিনের বাকি সমস্ত বন্ধুরা সবাই এসটিআইসি পরীক্ষায় পাশ করে চান্স পেয়েছে। লিন একদিন ব্যাংকের খোঁজ নিতে তাদের লন্ড্রি শপে যায়। ওখানে গিয়ে সে দেখে যে ব্যাংক তার ভাগের টাকা দিয়ে তার দোকানটাকে অনেকটা সাজিয়ে গুছিয়ে রেখেছে। ব্যাংক তখন লিনকে আরেকটি বড় পরীক্ষায় নকল করার অফার দেয়। কিন্তু লিন আর এই অনৈতিক কাজের জন্য রাজি হয় না। ব্যাংক তখন লিনকে হুমকি দেয় যে সেদিন যে লিনও তার সাথে জড়িত ছিল এই কথা সে সবাইকে জানিয়ে দেবে। কিন্তু লিন তার এই কথায় ভয় না পেয়ে সে খারাপ পথ ছেড়ে দেয়। আর সে নিজে থেকে ওই পরীক্ষা কমিটিকে তার এই প্রতারণার কথা স্বীকার করে। আর এই পুরো সময়টাতে তার বাবা তার পাশে থেকে সব সময় সাহায্য যোগাতে থাকে। পরবর্তীতে লিন তার বাবার মতো অল্প বয়সেই স্কুলের টিচার হিসেবে চাকরি নেয়। সে তার বুদ্ধি এবং মেধা ভালো কাজে স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য উপহার দিতে চায়। তো তোমরা যারা স্টুডেন্ট আছো তারা আবার এভাবে নকল করতে যেও না, ভালোভাবে পড়াশোনা করে পাশ করবে কেমন, না হলে একদিন না একদিন কিন্তু ঠিকই ধরা খেয়ে যাবে। তবে এমনই জিনিয়াস ছোট্ট একটা ছেলে ছিল যে তার পুরো পরিবারকে ডাকাতদের হাত থেকে বুদ্ধি করে বাঁচিয়েছিল। সেই জিনিয়াস ছেলেটির অসাধারণ গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।